আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সবার জন্য গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাইদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, ইদানিং একটি বিষয় নিয়ে খুবই জোরালোভাবে পদক্ষেপ চলতেছে। কেউ 5 দফা দাবি দিচ্ছে, কেউ 7 দফা দাবি দিচ্ছে প্রবাসীদের জন্য। মানে প্রবাসীদের সুযোগ সুবিধা নিয়ে দাবিগুলো উপস্থাপন করছেন। অনেক ইউটিউবাররা কথা বলেছেন, এমনকি ডক্টর ইউনূস কথা বলেছেন, এমনকি ছাত্র দলের সমন্বয়ক সেও কথা বলেছেন যে প্রবাসীদের অধিকার বিষয়ে। আসলে আমাদের প্রবাসীদের যে অধিকারগুলো আছে সেটা নিয়ে আমি 9 দফা একটা দাবি জানিয়েছিলাম, এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম। তো এই ভিডিওটা আবার নতুন নিয়ে আসলাম যে এই 9 দফার ভিতর কোন বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রবাসীদের জন্য এই বিষয়গুলো লাগবেই। নতুন সরকার ডক্টর ইউনূস প্রবাসীদের সম্পর্কে খুবই পজিটিভ কথা বলেছেন। আমরা শুনে আসি, দেখুন কি কথা বলেছেন উনি। আমার এক বন্ধু বিদেশে থাকে, তার কিছু বাজে অভিজ্ঞতা আমার সাথে শেয়ার করেছে। প্রবাসী যারা আছে তাদের সাথে খুব বাজে রকমের ব্যবহার করা হয়, এবং প্রবাস থেকে যখন তারা আসে তাদের সাথে এয়ারপোর্টেও খুব বাজে রকম ব্যবহার করা হয়। আমি অনুরোধ করবো আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য কিছু করবেন। আর রেমিটেন্স আজকে সকালে আসার আগে এই কথাটা বলে এসেছিলাম। এইটাই প্রবাসীদের ব্যাপারে তাদেরকে সম্মাননার সঙ্গে আনতে হবে, তাদের সম্মাননার সঙ্গে পাঠাতে হবে। তাদের টাকায় আমরা চলি আর তাদেরকে আমরা হেনস্থা করি, যেন সে অপরাধ করছে। বিমানবন্দরে আসছে যেন চোর, আমি করলাম তোমার জন্য টাকা রোজগার, তুমি আমার এখন চোরের মতো ব্যবহার করে, আমি যেন চোর, আসামি, আমার সবকিছু ভুল। এটা কেন আমরা তো এটা পাল্টাতে হবে, তাদেরকে সম্মান দিতে হবে। আমাদেরকে রক্ষা করতেছে, আমাদের জন্য সে রেমিটেন্স নিয়ে আসতেছে, তাকে জাতীয় সম্মান দিতে হবে। আপনারা শুনলেন ডক্টর ইউনূসের বক্তব্যটা, আপনাদের শুনে কেমন লাগলো? যারা প্রবাসী ভাই ও বোনেরা যে দেশ থেকেই দেখতেছেন না কেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ডক্টর ইউনূস যে বক্তব্যটা দিল সেটা আপনাদের কেমন লাগলো। আসলে ডক্টর ইউনূস কি বিষয়ে বলেছেন? ডক্টর ইউনূস খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। সেটা হচ্ছে যারা প্রবাসীরা আমাদেরকে টাকা দিয়ে চালায় আর আমরা তাদেরকেই অসম্মান করি, এই ধরনের একটা কথা বলল। মানে আপনি চিন্তা ভাবনা করেন যে উনি প্রবাসীদের সম্পর্কে কতটা ভালো ধারণা রাখেন। আমি আশা করব এই ডক্টর ইউনূসের যে ধারণাটা সেটা অবশ্যই কার্যকরী হবে আমাদের জন্য। আমরা অবশ্যই উনি যে বিষয়টি বলেছেন সেটা তো সমাধান হবেই। তাছাড়াও ডক্টর ইউনূসের কাছে আমরা আরও 9 দফা দাবি জানাতে চাই। এর ভিতরে যে বিষয়গুলো উনি অবগত আছেন তার জন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। উনি একজন খুবই পপুলার পার্সন এবং সম্মানিত ব্যক্তি, যা ওয়ার্ল্ডের ভিতরে এখন তিনি সম্মানের দিক দিয়ে অনেক শ্রেষ্ঠ বর্তমান। তো সেরকম একটা মানুষের কাছে আমরা মন খুলে আবেদন করতে পারি কি কি বিষয়গুলো। সম্মানিত ভিউয়ার্স যারা দেখতেছেন, যারা প্রবাস থেকে দেখতেছেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। সবারই জানা দরকার আমাদের প্রবাসী সবাইকে এক হতে হবে এবং আমাদের প্রবাসীদের অধিকার নিয়ে আমাদেরকেই লড়তে হবে। আসলে একটা কথা মনে রাখবেন, কেউ ইচ্ছে করে আপনাকে অধিকার দিয়ে দেবে না, আপনাকে তৎপর হতে হবে, আপনাকে কথা বলতে হবে, আপনাকে এই বিষয়গুলো নিয়ে শেয়ার করতে হবে, কমেন্ট করতে হবে। এবং আপনি যদি আপনার ফোন আছে সেখান থেকে প্রয়োজনে ফেসবুকে ভিডিও ধারণ করুন, মানে এটা একটা আন্দোলনের মতো গড়ে তুলুন, যেন আমাদের প্রবাসীদের চাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সরকারের কাছে যা পৌঁছায়। শুধু যেন অঙ্গীকার দিয়েই এখানে থেমে না থাকে। বিগত সরকারগুলো অনেক অঙ্গীকার দিয়েছে প্রবাসীদের নিয়ে কাজ করবে, কিন্তু তেমন কোনো কাজ কিন্তু আমরা এখন পর্যন্ত চোখে পড়েনি। তবে নতুন সরকার এসেছে, আমরা আশায় বুক বেঁধে আছি। আমি এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছিলাম যে ডক্টর ইউনূস যেহেতু আসতেছে, তার মানে প্রবাসীদের জন্য এবার কিছু হবে। তো সেই ধারণা থেকেই কিন্তু সত্য হতে যাচ্ছে কথাগুলো। এখন উনি কালকে যে বিষয়টি কথা বললেন যে আমাদের এয়ারপোর্টে ভিআইপি সম্মাননা দিতে হবে এবং এয়ারপোর্টে তা আমাদেরকে সম্মান সহকারে দেশ থেকে আমরা আসতে পারবো এবং দেশে যেতে পারবো এবং আমাদেরকে নিরাপত্তা দেওয়া হবে, এই বিষয়গুলো নিয়ে উনি কথা বলেছেন। তো এছাড়াও কিন্তু আমাদের অনেকগুলো দাবি আছে। আমি খুবই গুরুত্বপূর্ণভাবে 9টি দাবি উপস্থাপন করব। যারা প্রবাসীরা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একমত হলে আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের দাবিগুলো হচ্ছে, অনেকেই কিন্তু দাবি জানিয়েছেন, হয়তো আমার সাথে নাও মিলতে পারে, কারণ আমার ব্যক্তিগতভাবে আমি প্রবাসে থেকে যে বিষয়গুলো অনুধাবন করতেছি, যে বিষয়গুলো আমাদের জন্য প্রয়োজন, সেই বিষয়গুলোই কিন্তু নিয়ে আমি কথা বলবো। 1 নম্বরে যে বিষয়টির সাথে সবার সাথে আমি একমত, সেটা হচ্ছে যে প্রবাসে যারা মারা যান, সেটা হোক অপঘাতে মৃত্যু, হোক সাধারণ মৃত্যু, যে কোনো মৃত্যুর আপনাকে সেই লাশ
বিনা খরচে বাংলাদেশে নিয়ে যেতে হবে। এখানে একটা জটিল প্রক্রিয়া থাকে। প্রবাসে যারা মধ্যপ্রাচ্যে থাকেন তারা জানেন যে তাদের স্যালারি অনেকটাই কম হয়ে থাকে। তার অনেকটা কম বলতে দেখা যাচ্ছে যে প্রায় লোকই 40 থেকে 50,000 টাকা, 60,000 টাকার ভিতরেই কিন্তু স্যালারি থাকে। তো মারা যাওয়ার পরে হিউজ পরিমাণ একটা টাকা লাগে। কিন্তু এখন মারা যাওয়ার পরে পারিবারিকভাবে এমনিতেই তারা ভেঙে পড়ে, তারপরে আরও এই খরচ বহন করা, শুধু খরচ বহন করলেই কিন্তু হয় না, এখানে অনেক দিন এখানে অনেক জটিল প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়, তারপরে লাশটি নিয়ে যাওয়া হয়, যার কারণে অনেক প্রবাসী ভাই ও বোনদের লাশ বিদেশেই থেকে যায়, বিদেশেই দাপন করা হয়। আমার কথা হচ্ছে, যারা দেশের জন্য কাজ করতেছেন আপনারা একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে সরকারি আমলা বলেন বা শিক্ষিত পার্সন বলেন, রাজনৈতিক পার্সন বলেন, সবাই কিন্তু দেশের খাচ্ছে, দেশেরই উপকার করছে। আর প্রবাসীরা একমাত্র ব্যক্তি যারা দেশের শুধু উপকারই করলো, দিয়েই যাচ্ছে। তারা যতদিন বাঁচবে শুধু দিয়েই যাবে। আপনি একটা জিনিস চিন্তা করেন, যারা বিদেশ থেকে অর্থ ইনকাম করে বাংলাদেশকে উন্নত করছে, এই অর্থটা কোথায় যায়? এই অর্থটা যদিও তারা ব্যক্তিগত কাজে লাগায়, তাদের পারিবারিক কাজে লাগায়, কিন্তু এই অর্থটা কিন্তু দেশের রাজস্ব বোর্ডে চলে যাচ্ছে, এই অর্থটা রেমিটেন্স হিসাবে চলে যাচ্ছে, এই অর্থটার দ্বারাই সরকারি কর্মকর্তাদের স্যালারি হচ্ছে, এই অর্থটার দ্বারাই সরকার পরিচালিত হচ্ছে, এই বড় বড় বাজেট হচ্ছে, এই অর্থ দ্বারাই রাস্তাঘাট এত সুন্দর হচ্ছে। শুধু এখানে আমি প্রবাসী নিয়ে আজকে কথা বলবো, আমি গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আরও একটি ভিডিও দেবো প্রিয় ভাইরা। ওই গার্মেন্টস শ্রমিকদের নিয়েও আরও অনেক কথা আছে, তাদের পরিশ্রম দিয়েও দেশ কীভাবে উপকার হচ্ছে সেই বিষয়টি অন্য একটা ভিডিওতে বলবো। শুধু প্রবাসীদের নিয়ে কথা বলতেছে এই ভিডিওতে। তো প্রিয় বন্ধুরা, যার কারণে অবশ্যই আমরা 1 নম্বর দাবি আমাদের মানতেই হবে 100%। ডক্টর ইউনূসের কাছে সরাসরি দাবি জানাচ্ছি যে কোনো দেশে প্রবাসী ভাই ও বোনেরা মারা গেলে বিনা খরচে সম্মান সহকারে লাশটি বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে হবে। 2 নম্বর যে বিষয়টি, সেটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা অনেকেই 5 নম্বর, 7 নম্বরে, 10 নম্বরে রেখেছেন কিন্তু গুরুত্ব দেননি, কিন্তু এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে বাংলাদেশিদের ভিসা ক্রয় বিক্রয়ের যে মাঝখানে সিন্ডিকেট আছে সেটা ধ্বংস করতে হবে। একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। যে বিষয়টি বলতেছিলাম, আপনি যদি মালয়েশিয়া যান সেক্ষেত্রেও দেখবেন যে ইমিগ্রেশনে আপনাকে আগেই যেখানে ভিসা প্রসেসিং করবেন সেখান থেকে বলে দেওয়া হবে। আপনি ইমিগ্রেশনে যা জিজ্ঞেস করে বলবেন আপনি 70,000 টাকা বা 80,000 টাকা দিয়ে যাচ্ছেন, কিন্তু আপনার থেকে অলরেডি তারা নিয়ে নিয়েছে 3 থেকে 4 লাখ অথবা 5 লাখ। তো এই কাজটা কিন্তু প্রত্যেক দেশের ক্ষেত্রে হয়। আমি যেহেতু কুয়েত থাকি, কুয়েত সম্পর্কে খুবই ভালোভাবে যেন অন্য দেশ সম্পর্কেও তথ্য রাখার চেষ্টা করি। যারা যে কোনো দেশ থেকে দেখতেছেন, আপনার ওই দেশের পরিস্থিতি কি আপনি কমেন্ট করে জানাতে পারেন। তো কুয়েতের পরিস্থিতি হতেছে, আপনি অন্য পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, সেখান থেকে আসতে মাত্র 1 থেকে 1.5 লাখ টাকা খরচ হচ্ছে। সেই জায়গায় বাংলাদেশে 6, 7 এমনকি 10 লাখ টাকা খরচ করে অনেকে কুয়েত আসতেছে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যেখানে অন্য দেশ থেকে এত কম খরচে আসতেছে, সেখানে আমাদের দেশ থেকে কেন এত খরচ হবে? মাঝখানে কেন এত সিন্ডিকেট হবে? মাঝখানে এই সমস্যাগুলো কেন হবে? এটা সরকারকে দেখতে হবে। 2 নম্বর পয়েন্ট এটাই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে সরকারকে এই ভিসা চক্রান্তগুলো, ভিসার যে সিন্ডিকেটগুলো আছে সেটা দূর করে খুবই অল্প খরচে যেন বিদেশে পাঠাতে পারে শ্রম, এটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে ডক্টর ইউনূসকে। তারপরে 3 নম্বর পয়েন্ট হচ্ছে, প্রবাসীদের জন্য যে অ্যাম্বাসিগুলো আছে, যে কোনো দেশে যে অ্যাম্বাসিগুলো আছে, কুয়েতে বলেন বা মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, দুবাই বলেন, বা যে কোনো মধ্যপ্রাচ্যে বিশেষ করে অ্যাম্বাসিগুলো যেগুলো আছে, খুবই জোর দিয়ে বলতেছি, অ্যাম্বাসিগুলোর ওখানে কাজ করতে গেলে এমনভাবে তারা বিহেভ করে যেন তাদের কাছে আমরা চাকর হয়ে গেছি। তাদের কাছে ধর্ণা দিয়ে থাকতে হবে, একদিনের কাজ 3 দিন দৌড়াদৌড়ি করতে হবে। এখানে আমরা কাজ করতে আসছি, আমাদের সময় বের করা খুবই কঠিন। যারা প্রবাসে থাকি তারা কিন্তু অ্যাম্বাসিগুলো অতটা গুরুত্ব দিচ্ছে না। আমাদের টাকায় তারা বেতন পাচ্ছে, অথচ আমাদেরকেই গুরুত্ব দিচ্ছে না। সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, প্রত্যেকটা দেশের অ্যাম্বাসিকে খুবই গুরুত্বপূর্ণভাবে গড়ে তুলুন এবং প্রবাসীদের যেন এখানে 100% মূল্যায়ন করা হয় এবং যে কোনো কাজ যাওয়ার সাথে সাথে যেন করে দেওয়া হয়। পাসপোর্ট রেনু বলেন বা যে কোনো ভিসা সংক্রান্ত কাজ বলেন বা যে কোনো কাজ যেন প্রবাসীদেরকে সর্বদা সহযোগিতা করে এই বাংলাদেশের যে অ্যাম্বাসিগুলো প্রত্যেকটা দেশে আছে তারা। তো এটাই ছিল আপনাদের কাছে 3 নম্বর দাবি নাম্বার 4, যেটা বিষয়টা নিয়ে ডক্টর ইউনূস অলরেডি বলে ফেলেছেন, সেটা হচ্ছে এয়ারপোর্টের প্রবাসীদেরকে অবমূল্যায়ন করা হয়। এটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু। অবশ্যই এটা মানতে হবে যে এয়ারপোর্টের যারা পদে আছেন
বা এয়ারপোর্টে যারা কাজ করতেছেন, পুলিশ থেকে শুরু করে ইমিগ্রেশনের লোক থেকে শুরু করে নিম্ন পর্যায়ের কর্মকর্তাদের পর্যন্ত প্রবাসীদের সাথে খারাপ ব্যবহার করে। প্রবাসীদের তারা মানুষই মনে করে না, এখানে যা ইচ্ছে তাই ব্যবহার তারা করে থাকেন। তো আরও সমস্যা হচ্ছে, এখানে প্রবাসীরা যদি কোনো ট্রলি নিয়ে যায় বা প্রবাসীদের যদি কোনো লাগেজ নিয়ে যায়, দামি একটা লাগেজ নিলে ওই একবারই সে ভ্রমণ করতে পারে। দেখবেন অনেক কিছু ভেঙে গেছে, হ্যান্ডেল ভেঙে গেছে অথবা চাকা ভেঙে গেছে, কারণ তারা সেটা এমনভাবে ছুঁড়ে মারে বা এমনভাবে তারা সেগুলো নড়াচড়া করে, সেটাতে মানে ক্ষতি হয়। আর যারা প্রবাসীরা এখান থেকে যান কষ্ট করে, শ্রমের টাকা দিয়ে তারা দামি দামি লাগেজ কিনে নিয়ে যান, আর সেই লাগেজগুলো তারা ইচ্ছা মতো ছুঁড়ে মেরে ভেঙে ফেলছে, এগুলো অবশ্যই দেখতে হবে। এখানে 4 নম্বর দাবি হলো প্রবাসীদের সর্বোচ্চ সম্মান দিতে হবে এয়ারপোর্টে, এবং এমনকি প্রবাসীদের হয়রানি যেন না হয় সেটা বন্ধ করতে হবে। এখানে একটা মূল্যবান পরামর্শ সরকারের জন্য, সেটা হচ্ছে অবশ্যই প্রবাসীদের জন্য ওখানে এমন কোনো ডেস্ক তৈরি করুন যেখানে প্রবাসীরা হয়রানি হওয়ার সাথে সাথে ওখানে গিয়ে ফোন দিয়ে যেন কমপ্লেন করতে পারে, এবং কমপ্লেন করার সাথে সাথে যেন সেটার অ্যাকশন নেওয়া হয় সেই শ্রমিকের বিরুদ্ধে, সেই ওখানে যে দায়িত্বশীল ব্যক্তি আছে তার বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয়। কেন এই কাজটা হলো, জবাবদিহিতার আওতায় আনতে হবে। দাবি নাম্বার 5, সেটা হচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা হচ্ছে যে বাংলাদেশের যে পাসপোর্ট অফিসগুলো আছে সেখানে প্রচুর পরিমাণ হয়রানি করা হয় যারা পাসপোর্ট করতে যান। বিশেষ করে নতুন যারা পাসপোর্ট করতে যান তারা পাসপোর্টের সেটা তো হয়রানি হয়। আরও যারা প্রবাস থেকে যান অনেক সময় পাসপোর্ট রিনিউ করার প্রয়োজন হয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে সে ছুটিতে গেছে 1 মাস 2 মাস, কিন্তু তার সে রেনু করতে ওখানে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হচ্ছে, যদিও কাজ 2 দিনের কিন্তু তার 1 মাস লেগে যাচ্ছে। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ ইস্যু যে পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে বাংলাদেশের যত অফিস আছে সেখানে দালাল মুক্ত করতে হবে, সেখানে যেন কোনো প্রকার ঘুষ চাঁদাবাদি কোনো প্রকার কোনো কিছু যেন না থাকে, যেটা সরকারি ফি নির্ধারিত ফি সেটা দিয়ে যেন পাসপোর্ট করতে পারে এবং দ্রুত সময়ের মধ্যে যেন প্রবাসীদেরকে পাসপোর্ট প্রদান করা হয়। এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন সরকার, আশা করি। তো 6 নম্বর ইস্যু, 6 নম্বর বিষয়ও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যারা প্রবাসে আছেন বিমানের টিকিটের ক্ষেত্রে বলতেছি, খুবই জোর দিয়ে বলতেছি, খুবই জোরালো দাবি প্রত্যেকটা প্রবাসের। এই আমার সাথে যদি একমত হন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বাংলাদেশ থেকে যারা আসেন প্রবাসে তাদের যে প্লেন ভাড়াটা অনেক সময় দেখা যাচ্ছে যে 40,000 টাকার প্লেন ভাড়া 80,000 টাকা 1 লাখ টাকাতে আসতে হচ্ছে, যেখানে আরও আমাদের ভর্তুকি পাওয়ার অধিকার আছে, ভর্তুকি পাওয়ার কথা সরকারি থেকে, সেখানে আরও ডাবলের থেকে ডাবল বেশি সিন্ডিকেটের কারণে আমাদের প্লেন ভাড়া দিয়ে কিন্তু প্রত্যেকটা দেশে যেতে হচ্ছে। তো এখানে আমি জোর দাবি জানাবো ডক্টর ইউনূসের কাছে, সেটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টার কাছে, সেটা হচ্ছে আমরা চাই যে বিমানের টিকিটের যথারীতি মূল্য নির্ধারণ করা হোক, এখানে কোনো প্রকার যেন সিন্ডিকেটের আশ্রয় না হয়। এমনকি নির্ধারিত যে টিকিটের মূল্য থাকবে সেখানে আমাদের কিছুটা হলেও ভর্তুকি দিতে হবে, সেটা 50% হতে পারে, সেটা হতে পারে 30%, সর্বনিম্ন 20% হলেও যেন একটা ভর্তুকির ব্যবস্থা যেন থাকে প্রবাসীদের জন্য, এটা জোর দাবি জানাচ্ছি। 7 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ ইস্যু, যেটা আসলে একটা কাজ করলে এই ইস্যুটা অনেকটা গুরুত্বপূর্ণ কমে যাবে, সেটা হচ্ছে যেটা আমি বলেছিলাম 2 নম্বর পয়েন্ট, সেটা হচ্ছে প্রবাসীদের জন্য যে ভিসার দাম এখানে যে সিন্ডিকেট আছে সেটা ধ্বংস করতে হবে এবং 1 থেকে 1.5 লাখ টাকার ভিতরে যে কোনো দেশে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে আমি 7 নম্বর পয়েন্টে যে ইস্যুটা বলতেছি এই ইস্যুটার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ এই জন্য যে 7 নম্বর পয়েন্টের প্রবাসীদের জন্য যে ব্যাংক লোন আছে সেই বিষয়টি নিয়ে কথা বলতেছি। আপনার যদি ভিসার দাম কমে যায় সেক্ষেত্রে তো কিন্তু আর ব্যাংক লোনের প্রয়োজন হবে না। তো যার কারণে আমি বলতেছি যে 2 নম্বর ইস্যুটা আপনাদেরকে আগেই বলে দিলাম, সেটা যদি বাস্তবায়ন হয় ইনশাল্লাহ ব্যাংক লোন ছাড়াই প্রবাসীরা প্রবাসে আসতে পারবে দেশ থেকে, যারা নতুন প্রবাসে আসতে চাচ্ছেন তারাও আসতে পারবে। আপনারা জানেন যে বাংলাদেশের গরিব মানুষ যারা, বেশিরভাগ গরিব মানুষই প্রবাসে আসেন কাজ করার জন্য, তাদের আর্থিক দুর্বলতা ঘোচানোর জন্য, কিন্তু সেই গরিব মানুষটিকেই প্রবাসে আসতে যখন 5 থেকে 7 লাখ টাকা গুনতে হচ্ছে, সেখানে সেই টাকাটা কিভাবে ম্যানেজ করতেছে আপনি কি একবার চিন্তা ভাবনা করছেন? একটা বিবেকবান যদি আপনি একজন সরকার হয় সেটা অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত যে একটা মানুষের ঠিকমতো দিন চলতেছে না, যার কারণে সে প্রবাসে যাচ্ছে, কষ্ট করতেছে, কত ত্যাগ স্বীকার করে একটা
প্রবাসে থাকে, তার পরিবার থেকে দূরে, তার ছেলে মেয়ের থেকে, ওয়াইফ থেকে দূরে, সব সময় তাদের মধ্যে একটা টেনশন কাজ করে যে দেশে তারা কেমন আছে। এমনকি সে নিজে এখানে একাকিত্ব বোধ করে। একটা অসুস্থ হলে একজন মানুষ এক গ্লাস পানি এনে দিব সেরকম কোনো লোক নাই। এরকম একটা একাকিত্ব জীবন বেছে নেয় স্বইচ্ছায় হাসি মুখে বেছে নেয়। কি জন্য? শুধুমাত্র আর্থিক দুর্বলতার কারোর জন্য। আর সেই প্রবাসীদেরকেই যদি প্রবাসে আসতে 5 থেকে 7 লাখ টাকা গুনতে হয়, এটা খুবই দুঃখজনক। আমি জোর দাবি জানাচ্ছি এই জন্য যে সিন্ডিকেট ধ্বংস করুন, 1 থেকে 1.5 লাখ টাকায় প্রবাসে আসার ব্যবস্থা করুন। এবং ব্যাংক লোনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ যে ইস্যুটি বলতেছিলাম, সেটা হলো ব্যাংক লোনের ক্ষেত্রে পেতে হলে অনেক এখানে হয়রানি হতে হয়। আমি আশা করব এই হয়রানি দূর করে যারা ব্যাংক লোন পাবেন বা যাদের ব্যাংক লোন দরকার, তাদেরকে যেন খুব অল্প শর্তের ভিতরে যারা ব্যাংক লোনগুলো প্রদান করা হয় খুব সহজভাবে। তো এই হলো 7টা গুরুত্বপূর্ণ দাবি। এছাড়াও কিছু প্রবাসীদের দাবি আছে, যেমন প্রবাসীদের চিকিৎসা জন্য সুযোগ সুবিধা দেওয়া, প্রবাসীদের স্ত্রী থাকেন, বাপ মা সবাই থাকেন। দেখা যাচ্ছে যারা অনেকের এমন পরিবার আছে যে ওনার হাজব্যান্ড প্রবাসী, এমনকি ওনার ছেলেও প্রবাসী, তো দেখা যাচ্ছে শুধু মেয়ে মানুষ, তাদেরকে নিরাপত্তা দিতে হবে সরকারের পক্ষ থেকে, এটাও দাবি। আর প্রবাসীদের যে কোনো জায়গায় গেলে দেখা যাচ্ছে তারা যেন একটু ভালো পর্যায়ে থাকতে পারে বা দ্রুত গতিতে কাজ করে নিতে পারে, যেহেতু তাদের সবসময় গার্জেনহীনতায় ভোগে। তো যার কারণে তাদের কাজগুলো যেন আগে করে দেওয়া হয়, এই জন্য একটা প্রবাসী কার্ড যদি করা হয় সেটাও সরকারের কাছে দাবি থাকবে। তবে আমাদের যে 7টি দাবি আমি প্রথমে উপস্থাপন করলাম, এটা আপনাদের মানতেই হবে, এখানে কোনো ছাড় হবে না, এটা আমাদের দিতেই হবে। না হলে আমরা এটার একটা ব্যবস্থা নেব, আমরা সকল প্রবাসী এক হয়ে এটার একটা ব্যবস্থা নেব। আর এইগুলো যেগুলো বলতেছি, এগুলো সরকারের কাছে সরকার ভেবে দেখবে যে এইগুলো বিষয় নিয়ে আসলে কাজ করা যায় কিনা। তো আসলে কথা বলতে গেলে অনেক কথা বলা যায়, অনেকটা ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনাদের দেখতে সময় নষ্ট হবে মনে হচ্ছে, যার কারণে ভিডিওটি এখানে শেষ করব। হয়তো আমিও প্রপারলি বলতে পারলাম না, অনেকের মনের কথা হয়তো এখনো থেকে গেছে। যদি আপনাদের কোনো মনের বাসনা থাকে বা কোনো কিছু জানানোর থাকে, মেসেজ দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আপনার কমেন্টের উপর পরবর্তী টাইমে আমি মেসেজ দিয়ে দেবো সকল প্রবাসীদের উদ্দেশ্যে। এবং আমার প্রিয় যে সরকার প্রধান এখন হয়েছেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি খুবই মনে প্রাণে চাইছিলাম যেন উনি দায়িত্বটা গ্রহণ করে, এবং এই আশাটা আমার পূর্ণ হয়েছে। আশা করি প্রবাসীদের যে দাবিগুলো উপস্থাপন করলাম সেটা গুরুত্ব সহকারে দেখবেন। এবং যারা সমন্বয়ক ভাইরা আছেন তাদের কাছ থেকে বলতে চাই, আপনারা যেরকম আন্দোলন করে দেশ স্বাধীন করেছেন, আমরা প্রবাসীরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেছি। আশা করি আপনারাও আমাদেরকে নিয়ে সর্বোচ্চ চিন্তা ভাবনা করবেন এবং সর্বোচ্চ সহযোগিতা করে আমাদের মনের মণিকোঠায় জায়গা দখল করে রাখবেন। সবার জন্য শুভকামনা রইল, প্রিয় বাংলাদেশের জন্য শুভকামনা রইল।